হ্যাঁ, আমি কি নেপাল এর সাথে কথা বলছি? হ্যাঁ, বলছি। কে হ্যাঁ, বলছেন? আমার নাম সৌরনীল ঘোষ। আমি মানে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে একটা লেখা লিখছি। আমি আচ্ছা। আপনার মানে ইউটিউবে আমি একটা ভিডিও দেখে আসছি আর কি। আপনি কি হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে শেষ অনুষ্ঠানে বাজিয়েছিলেন কলা মন্দিরে? কলামন্দি না, আমি একটু ইসে বাড়িয়েছিলাম বাংলাদেশ। আচ্ছা, তার বাংলা। আগে অনেকগুলো হয়েছে, শেষ যেটা বাংলাদেশে হয়েছিল সেটাই আচ্ছা, বাড়িয়েছিলাম। না ওনার শেষ অনুষ্ঠান কি কলা মন্দিরে মারা যাবার আগে শেষ অনুষ্ঠান? না মনে হয় কলামন্দি, আমি ঠিক জানি না। আমি করে আসার পর আমি ফোন করেছিলাম 3-4 দিন পর। তখন বললো তুমি কোথায়, তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমার এখানে প্রোগ্রাম, সেই সময় মনে হয় কোনো একটা প্রোগ্রাম করেছিল আমাকে ছাড়াই। আচ্ছা, সেটা আচ্ছা। কোথায় আমি ঠিক জানি না। মানে আপনার শেষ বাজানো বাংলাদেশ সফরেই বাংলাদেশ, হ্যাঁ ঢাকাতে হ্যাঁ। বোধহয়, না ঢাকাতে গিয়েছিলেন? ঢাকাতে ঢাকাতে। আচ্ছা, তা আমাকে এক- একটুখানি বলবেন মানে সেই সময়কার স্মৃতি বা হেমন্ত বাবুকে যেভাবে দেখেছেন আপনি। আমি তো হেমন্ত দার সাথে অনেকদিনই বাইছি, অনেক রেকর্ডিংয়ে বাইছি, এবং ওনার সাথে শেষের দিকে বেশ কিছু শো করেছিলাম। আমার অনেকগুলো মনে নেই, তবে একটা কলকাতায় একটা কোথাও করেছিলাম। আর আর কোথায় কোথায় করেছি মনে নেই। লাস্টে ঢাকা গিয়ে একটা শো করতে গিয়ে প্রায় 11টা শো করেছিলাম মনে হয়। আচ্ছা, 11টা শো করেছেন। আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যে অলিরও কথা শুনে বকুল হাসে, এই গানটা উনি হ্যাঁ হ্যাঁ। গাইছেন। সেটা হুম বোধহয় হুম। ঢাকাতেই নাকি বাংলাদেশ? হ্যাঁ, ঢাকাতে ঢাকাতে। ওই ঢাকাতেই হয়েছিল শো। আচ্ছা, ঢাকাতে শো আমি, হয়েছে। হ্যাঁ, একটা খালি মনে আছে, লায়ন্স ক্লাবের ওখানকার লায়ন্স ক্লাবে কোনো একটা শোয়ে এই ভিডিওটা করা হয়েছিল মনে হয়। আচ্ছা, লায়ন্স ক্লাব। কিন্তু অনেকে আসলে কমেন্ট করেছে, তারা জানে না বোধহয় যেটা কলা মন্দিরের অনুষ্ঠান বলে। আহ, না, এই কালামন্দিনাটা ঢাকাতেই হয়েছিল। আপনার আর জানি না কালামন্দিতে আমি যদি দিয়ে থাকি তাহলে ঢাকারটা দিয়েছিলাম, আচ্ছা, কিন্তু অন্য কেউ দিয়েছে কিনা আমি জানি না। না আপনার চ্যানেলই আছে তাহলে আপনারই হবে, ওটা ঢাকাতে হ্যাঁ, বাজানো। তাহলে ওটা ঢাকাতেই ছিল। আচ্ছা, আপনি হেমন্ত বাবুর সাথে কতদিন মোটামুটি মানে কত সাল থেকে বাজিয়েছিলেন মানে কত অ্যাসোসিয়েশন? সাল, অ্যাকচুয়ালি আমার জীবনের প্রথম বাংলাদেশ সঙ্গে বাজার রেকর্ডিং। আচ্ছা, এটা আমি জানি না, খুব সম্ভবত 80-র মধ্যে, 80-র আগে। আচ্ছা, হেমন্ত বাবুর সাথে। 75, 76, 77, 78 এরকম সময় হয়তো হবে, আমার ঠিক খেয়াল নেই। আচ্ছা, নেকড়ে বলে একটি ছবি, প্রশান্ত চৌধুরী মিউজিক ডিরেক্টর ছিলেন। তো সেই সময় হেমন্তদা গাইতে এসেছিলেন, মান্না দে। তো তারপরে হেমন্তদার অনেক সুরে আমি বাজিয়েছি, অনেক মিউজিক অ্যারেঞ্জমেন্টে আমি বাজিয়েছি না সুরে। তারপর অনেক ফিল্মে বাজিয়েছি, তরুণ মজুমদারের যেটা হেমন্তদার সুর ছিল। ভালোবাসা ভালোবাসা বোধহয় খুব। ভালোবাসা ভালোবাসা ছিল, হ্যাঁ। আরো অনেক বইতে আমার ঠিক মনে নেই কি কি নাম, খালি আচ্ছা, ভালোবাসা ভালোবাসাটা মনে আছে। আরো পরশমণি বলে একটা ছবি ছিল, লতা মঙ্গেশকর গান গেয়েছিল, আচ্ছা, এইচএমভিতে রেকর্ডিং হয়েছিল। এগুলো বোধহয় পরের দিককার 80-র দশকের ছবি। হ্যাঁ, তাই হবে। আচ্ছা, আচ্ছা, আমার ডেট গুলো ঠিক মনে না নেই। বুঝতে পেরেছি। আচ্ছা, ওনার গলাটা যে খারাপ হয়ে যায় সেটা কি ওই 80-র পরেই, পরপরই মানে ওই হ্যাঁ হার্ট হ্যাঁ। অ্যাটাকের পরেই? তারপর থেকে একটুখানি উনি উইক হয়ে পড়লেন খুব। তারপর তো আর আমিও অন্যান্য কাজেও খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। আচ্ছা, মানে হেমন্তদার তো খুব কাজও কম ছিল সেই মুহূর্তে, কিন্তু আমি ওনার সঙ্গে, ওনার ফিল্মে, ম্যাক্সিমাম ফিল্মে ওই সময় আমি বাজিয়েছিলাম। বাজিয়েছেন সেই আপনি? সময় সমীর দা, মানে সমীর শীল উনি অ্যারেঞ্জমেন্ট করতেন। আচ্ছা, আর সমীর দা ইনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, ওনার সঙ্গে আমি সব রেকর্ডিংই থাকতাম। আচ্ছা, তো হেমন্তদার যত রেকর্ডিং হতো সেই সময় সব আমি বাজাতাম। আচ্ছা। আপনার সাথে কিন্তু এমনি আমার মনে নেই। বাড়িতে যাতায়াত ছিল শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউ এর বাড়িতে বা? হ্যাঁ, আমি তো মানে এমনকি আমাকে যখন ডেকেছিলেন, তুমি আসছো না, তুমি ঢাকা শো করার পর থেকে আসছো না বলে আমাকে একটু বকাই দিলেন। তা আমি আচ্ছা, গেলাম, দেখা করলাম। উনি শুয়ে শুয়ে কথা বলেন আমার সাথে। তো আমাদের আবার আমেরিকা, লন্ডন, প্যারিস পুজোর সময় যেতে হবে, রেডি থেকো, এইসব কথা অনেক কিছু বললেন। কিন্তু এই সেই সময় কিছু কথা বলতে বলতে কিছু আপনজন চলে এসেছিলেন। তো ওনাদের সঙ্গে কথা বলছিল, তখন দেখলাম যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এবার আমি দাদাকে বলে, দাদা আমি আসছি, আর আসবো। বললো, ঠিক আছে তুমি এসো, বলে আমি চলে আসলাম। হুম, তারপর তো কয়েকদিনের মধ্যে উনি মানে আচ্ছা, হুম, হুম, চলে গেলেন আর কি। চলে গেলেন। আর দেখা হলো না।
না তারপরে কি মারা যাওয়ার পরে মানে গিয়েছিলেন রবীন্দ্র সদন বা কোথাও দেখেছিলেন? না, আমি আর যাইনি আর কি, সেই সময় আচ্ছা আর যাইনি। আচ্ছা। মানে আমার, ঢাকাতে হ্যাঁ আপনি অনেক দিন ছিলেন ওনার সাথে? হ্যাঁ, যে কদিন ছিলাম সে কদিন তো আমি ছিলামই ওনার সঙ্গে, মানে যে কদিন শো আমরা একসঙ্গে গেছিলাম একসঙ্গে এসেছি, মানে যে কদিন শো হ্যাঁ করেছেন, তো হ্যাঁ। সব কটা শোতেই আমি আচ্ছা বাজিয়েছিলাম। ওটা কি ওনার মানে মেয়েও গেছিল, হ্যাঁ রানু মুখোপাধ্যায়। ওটা রানুও গেছিল, ওটা হ্যাঁ। কি সবকটাই মানে ঢাকাতেই শো হয়েছিল বাংলাদেশ সফরে? হ্যাঁ 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 আচ্ছা ঢাকাতেই শো হয়েছিল হ্যাঁ সবকটা। এবার হ্যাঁ, সেটা কি একদম যাক। মানে পূর্ণ প্রেক্ষাগৃহ ওখানকার মানুষের অভ্যর্থনা বা যেটা দেখেছেন ওরে আপনি? বাবা, কি রেসপেক্ট করেছিলেন ওনাকে, আমি দেখে অবাক হয়ে গেছিলাম। কোন এক আচ্ছা মন্ত্রী, ওর জহিরুল হক নাকি সামথিং ছিলেন, কোন এক মন্ত্রী তার বাড়িতে নেমন্তন্ন করেছিল, আমরা সবাই গেছিলাম, বড় বড় ইলিশ মাছ হ্যাঁ খেয়েছিলাম। তারপরে মানে যাই হোক, সেই সময়টা আমারও বয়সটা কম ছিল, হ্যাঁ। হ্যাঁ, আমি অল্প বয়স, আমি খুব এনজয় করেছিলাম। আচ্ছা বাংলাদেশে বেলা মুখোপাধ্যায়ও তো গিয়েছিলেন, স্বস্তিক। হুম হুম হুম, হুম। হ্যাঁ ও গৌতম দাউনা জামাইবাবু যিনি। জামাই, হ্যাঁ, ও হ্যাঁ গেছিল। হ্যাঁ। আচ্ছা একটা জিনিস বলা হয় যে উনি অসুস্থ শরীরে সেই সময় প্রচুর ফাংশন করতেন, মানে ওনার বেশ কষ্ট হতো করতে, মানে কাশতেন। হ্যাঁ, কষ্ট হতো, কিন্তু উনি করছেন। মেন কারণটা হচ্ছে, যিনি গান বাজনা ভালোবাসে, সে যত অসুস্থ থাকুক, সে মানে করতেই হতো, ভালো লাগতো করতে। তারপরে ওখান থেকে যতটুকু পয়সা পেত সবাইকে প্রচুর, অনেককে দিতেন আর কি, হ্যাঁ না, এই আর্থিক অনেককে অনটন দিতেন। ছিল ওনার একটা, এটা বলেন অনেকেই যে বাড়িতে একটা হ্যাঁ, বোধহয় সমস্যাও ছিল, মানে আর্থিক একটা। সেসব ছিল, সেসব দিকে আমি খুব একটা তাকাইনি, মানে আমি খুব একটা, মানে অত ডিপলি যাইনি ভেতরে। সত্যি হুম, কথা বলতে আমি, মানে মানে অত বড় একটা মাপের মানুষ, তার সম্বন্ধে এরকম আমার মানে চিন্তা করাটাই ঠিক লাগতো না আর কি। আমি আচ্ছা নিজে, না বুঝতে এখনকার পারছেন দিনে তো, এটা কল্পনাই করা যায় না ওই স্টেজের। কল্পনাই করে না ওনার সঙ্গে। উনি যে কষ্টটা পেয়েছেন, তারপর মান্নাদের সঙ্গেও আমি অনেক বছর বাজিয়েছি, হ্যাঁ অনেক বছর বাজিয়েছি, কিন্তু শেষ জীবনে যে একটা মান্নাদের মতন মানুষ, যে সারা সারা পৃথিবীতে তাকে সবাই সেই রেসপেক্ট করে, কিন্তু একটা শোতে গিয়ে উনি খেতে পাচ্ছেন না, মানে শো করে 3 ঘন্টা গান গাওয়ার পর এসে যখন আমার কোথাও একটু দূরেই গেছিলাম, ধানবাদ ফানবাদ টাইপের কোথাও, তো সেখানে এসে আমরা একসাথে খেতে বসেছি। সেই খাবারের রুটি দিয়েছে শক্ত, ছিঁড়তে পারছেন না, আর সামান্য একটু তরকারি, মানে উনি খেতে পাচ্ছেন না। তখন আমি তো খেতে পাচ্ছি না, আমি তো ভাবছি যে এত বড় মানুষটা যখন মেনে নিতে পারছে, আমার না মেনে নেওয়ার কি আছে, এরকম মান্নাদের হয়েছিল এটা আর কি। বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মান্নাদের এটা ছিল। বাপরে। তো ওনারা এত বড় বড় শিল্পী ছিলেন আর কি। আমি তো তখন বয়স, বলছি না, আমার বয়সটাও খুব বেশি ছিল না, আমি তখন হ্যাঁ প্রচুর কাজ করতাম, প্রচুর রেকর্ডিং এ বেড়াতাম, অন্য অন্য জায়গায় ব্যস্ত থাকতাম, কিন্তু ওনাদের শো থাকলে সব কাজ ছেড়ে আমি যেতাম। আচ্ছা। মান্নাদে, হেমন্ত মুখার্জি, যাই হোক, হ্যাঁ সলিল চৌধুরী, সলিল চৌধুরীর তো সঙ্গে সলিল অল্প কাজ চৌধুরীর সাথে করেছি। আপনি কাজ করেছেন? হ্যাঁ, সলিল চৌধুরী, আর এটা ডি কি বর্মন। এই কিশোর কুমারের সাথে? না, সলিল চৌধুরীর সঙ্গে আমি স্টুডিওতে, ওনার স্টুডিও ছিল SOS সাউন্ড অ্যান্ড সাউন্ড, আচ্ছা এটা কোথায় বেহালায়। ছিল? বেহালায় পরে করেছিল বেহালায়, বোধহয়, মানে বম্বে থেকে চলে হ্যাঁ আসার পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এখানে খুব উনি ওই ভালো স্টুডিও ছিল। রবীন্দ্র সদনের কাছে থাকতেন, জীবনদীপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। আর সেটা কি ওনার নিজের না ভাড়া থাকতেন কতদূর জানি? এইটাও আমি বলতে পারবো না। আচ্ছা আমি এটা বলতে পারবো না, কিন্তু বাড়িতে আমার সেরকম, হেমন্তদের বাড়িতে তাও যেতাম, হ্যাঁ কিন্তু আর কারো বাড়িতে সেইভাবে যেতাম না আমি। আচ্ছা। না সলিল বাবু যেটা স্টুডিও করেছিলেন SOS, সেখান থেকে হ্যাঁ তখন কিন্তু মানে ওনার যে গান, আমরা সলিল চৌধুরীর গান যখন বলি তখন যে গানগুলোর কথা স্মরণ করি আমরা, সেগুলো কিন্তু ওই 50-60-এর দশকের গান। মানে 80-র হ্যাঁ দশকে সলিল চৌধুরী কি কাজ করেছেন সেটা আমি নিজেও ভালো করে জানি না, SOS যে স্টুডিও থেকে হ্যাঁ। কি মূলত কি না, ধরনের। সেই সময় অত ওনার কাজ, সেইটা অনেক পরে হয়েছে স্টুডিও, ওইখানে হয়নি, অন্যান্য জায়গায় হয়েছে, বম্বেতে ম্যাক্সিমাম হয়েছে, আচ্ছা HMV-তে হয়েছে। হ্যাঁ সে তো হয়েছে, হুম, কিন্তু এই যে উনি স্টুডিওটা করলেন কলকাতার বেহালায়, সেখান থেকে উনি কি ধরনের কাজ করতেন মূলত? আমি ওখানে অনেকেই কাজ করতো,
কারণ ওই আচ্ছা স্টুডিওটা ভাড়া হিসেবেও দিতেন আচ্ছা এবং অন্যদের কাজ করতেও আমি যেতাম। এবার সলিলদা নিজে সেই সময় আমেরিকায় যাবে অন্তরাকে নিয়ে, তো ওখানে ট্র্যাকের উপরে গান গাওয়ার আচ্ছা ব্যবস্থা করেছিলেন, যে মিউজিশিয়ান না নিয়ে গিয়ে ট্র্যাক চালিয়ে গান গাইবেন। তো আচ্ছা সেই ট্র্যাক গুলো তৈরি করা, যেমন হলুদ গাদার ডা 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 ডা, এইসব পুরনো পুরনো অনেক গান ছিল যেগুলো উনি মিউজিক তৈরি করে ট্র্যাকটা নিয়ে যেতেন, বুঝতে পেরেছি। নিয়ে হ্যাঁ যাবেন বলে সেই ট্র্যাকের উপরে আমি অনেক হ্যাঁ গান বাজিয়েছিলাম। হ্যাঁ। এখন তো যেমন এই কারোকে বলে একটা ব্যাপার আছে। কারাওকে, কারাওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো কারাওকে সেই সময় ওনার এসে আমি অনেক বাজিয়েছিলাম। আচ্ছা তো সেই সময় আমি প্রায় সবার সাথেই কাজ করেছি, সবার সাথেই বেড়াতাম। এখন আমি যেমন উষা উত্তপের সঙ্গে বাজাই আচ্ছা। রেগুলারলি। উষা উত্তর। প্রায় 20 বছর হতে চললো উষা উত্তপের সঙ্গে বাজাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওনারও তো খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ, প্রায় 80 বছর হবে এবার। এই হ্যাঁ অবস্থায় সারা পৃথিবী ঘুরছেন। কালকেই ব্যাঙ্গালোর থেকে এলাম। আচ্ছা বাপরে। আবার সামনে আবার শুক্রবার দিন আমাদের চণ্ডীগড়, লুধিয়ানা এসব যাওয়ার কথা। অনেক বাইরে বাইরে শো আছে, আম, অনেক শো। বুঝতে পেরেছি। কানাডা, তারপরে অস্ট্রেলিয়া, হংকং, হুম। অনেক জায়গায় যাওয়ার আছে, আমেরিকা। জানি না এই শরীর নিয়ে উনি যে কি করে করছেন, এই বয়সকালে এনাদের মানে এই গাওয়ার ইচ্ছেটা আরো বেড়ে যায়। এই এটা বেশ বুঝতে মানে পেরেছি। অবাক লাগে হ্যাঁ। সত্যি। হুম, যাই হোক। সুমন চট্টোপাধ্যায়ের সাথে কাজ করেছেন এই? হ্যাঁ হ্যাঁ, সুমনদার প্রথম দিকে সবই তো ম্যাক্সিমাম আমার বাজানো। বলেন কি, মানে এটা একটা তোমাকে চাই আপনি? হ্যাঁ আমার বাজানো। তোমাকে চাই, তারপরে দেখবেন একটা গান আছে সহশিল্পীরা এসো, তাতে শহর। দেখবেন আচ্ছা সহশিল্পীরা এসো, সব মিউজিশিয়ানদের নাম দিয়ে দিয়ে গান করেছিলেন। আচ্ছা বাবুয়া বাজায় ঢোল, বাপির তবলা, এরকম করতে করতে সবার নাম বলতে বলতে লাস্টে আমার নামে বললেন। সবার লাইনে এক লাইন করে বলেছে, আমার আমার নামে 4 লাইন বলেছিল। আচ্ছা নেপালের হাতে বেশ, বাজায় শেষমেশ, আচ্ছা লাজুক ছেলেটা, এই আমাদের দেশ, এরকম একটা আমার জন্য যেটা করেছিলেন। মানে আমাকে আচ্ছা। এত ভালোবাসতেন সুমনদা। বাবা। আমি যে গিটারটা বাজাতাম সেই গিটারটা আমার কাছে অনেক চেয়েছিলেন। তো ফরেন থেকে কোনো একটা গিটার এসেছিলেন, নিয়ে কেউ পাঠিয়েছিল সুমনদাকে। সেই সময় পিটসিগার। রেকর্ডিং এইচএমভিতে, পিটসিগার, কারেক্ট। হ্যাঁ। তো সেই সময় আমি এইচএমভিতে বাজাচ্ছি হুম। উনারই কাজে। তো উনি বললেন, নেপাল এই গিটারটা তুমি নিয়ে নাও, আমাকে তোমার গিটারটা দাও। আচ্ছা তো সেই গিটারটা আমার ইয়ামা গিটার ছিল, সেটা আচ্ছা। এখনো আপনি কি আছে। ক্লাসিক্যাল গিটার বাজাতেন? না, আমি রিদম গিটার বাজাতাম, মেনলি রিদম গিটার। আচ্ছা। সুমন হ্যাঁ তো বোধহয় ক্লাসিক্যাল গিটারই শিখেছে পশ্চিম জার্মানিতে, ওটাই বাজাতো। হ্যাঁ হ্যাঁ, উনি নিজে ওটা নিজে তো বাজাতেন না রেকর্ডিং এ, হ্যাঁ নিজে আমরাই বাজাতেন বাজাতাম। না, কিন্তু অনুষ্ঠান হুম। তো করতেন। আপনি নিশ্চয়ই ওর অনুষ্ঠান দেখেছেন কলা হ্যাঁ মন্দিরে। হ্যাঁ, আমার হ্যাঁ। গিটার নিয়েও বাজিয়েছেন অনেক সময়। আচ্ছা, কিন্তু উনি যেটা অনেকে বলে, আমি তো সঙ্গীত অত বুঝি না, কিন্তু অনেকে বলে যে উনি ভালো গিটার বাজাতে পারেন না সুমন সম্পর্কে। না না, সেরকম কিছু না। দেখুন গান, যারা দারুণ গান গায় তারা দারুণ গিটার বাজাতে পারে না বাবা, যারা দারুণ গিটার মানে ইনস্ট্রুমেন্ট বাজায় তারা হ্যাঁ দারুণ তারা, গাইতে পারে না। সেটা কি দুটো জিনিস কোথাও একসাথে হয় না। কোথাও আপনি মনে করেন এটা একজন মিউজিশিয়ান হিসেবে যে সুমনের সুর করাকে একজন, সে যদি ভালো যন্ত্রশিল্পী না হয় তাহলে তার সুর সেরকম ভালো হয় না, মানে না না, ভালো যন্ত্রশিল্পী ভালো হতে হয় না, মানে মোটামুটি জানলে, আমি যদি একটা হারমোনিয়াম নিয়ে গান তৈরি করি হ্যাঁ যেরকম হবে, একটা গিটার নিয়ে যদি গিটারে কর্ড বাজিয়ে গাইতে পারি তাহলে আরেকটু অন্যরকম হবে। আচ্ছা। কেন, কিন্তু গিটারের রিদমটা হ্যাঁ অন্যরকম অন্য হয়, অন্য পিয়ানোতে রকম। বসলে আরেক রকম হয়, হ্যাঁ। হারমোনিয়াম বসলে আরেক রকম হয়। তো এক একটা গান এক এক রকম ভাবে তৈরি হয়। না কিন্তু এই ধরুন সুমনের যে গানগুলো লেখা তোমাকে চাই, এগুলো সুর হ্যাঁ, করেছেন তো উনি নিজে, কিন্তু এই যে নিজেই। অ্যারেঞ্জমেন্ট কি হবে কি বাজবে হ্যাঁ, সেটাও সেইটার কি? জন্য আবার অমিত ব্যানার্জি ছিল। আচ্ছা হ্যাঁ, অমিত অমিতকে নিত, ব্যানার্জি। অমিত ওরা বসে বসে মিউজিক গুলো করতো, লিখতো, সেইগুলো আচ্ছা। আমাদের স্টুডিওতে বাজানো হতো। আর তোমাকে চাই কি অমিত ব্যানার্জিরই ইয়ে করা অ্যারেঞ্জ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সময় অমিতই করতো সব, অমিত আচ্ছা। ব্যানার্জি করতো। সুমনের তোমাকে চাই ছাড়া বাকি যেগুলো ধরুন আমার মনে ইয়ে পরের অ্যালবাম ইচ্ছে হলো বা এই অ্যালবাম গুলো কি আপনারই সাথে করা হ্যাঁ, মানে? ম্যাক্সিমাম আমি অনেক
অনেক ওনার সঙ্গে প্রথম দিকে সব আমিই বাজিয়েছি। এইবার আচ্ছা তারপর আমি সত্যি কথা বলতে বললাম না, আমি সবার সাথে বাজাতাম, আচ্ছা সবাই আমাকে নিত সেই সময়। আচ্ছা তো আচ্ছা। সুতরাং আমি অত মাথায় রাখতাম না কোন হ্যাঁ গানটা কি। এত যেমন আমি বললাম সহশিল্পীরা, সেটাই আমার খুব ভালো মনে আছে, হ্যাঁ, যেহেতু আমার নামটা আছে। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এখন একটা জিনিস, এই যে গানের মিউজিকটা এখন যত দিন যাচ্ছে ইলেকট্রনিক হয়ে যাচ্ছে, মানে একদম পুরো ব্যাপারটাই, তাতে কি হুম, আমার যেটা যেমন চোখে পড়ে, তবলার সেইভাবে গানে ব্যবহার করা হয় না, বা হুম, গিটারেরও যে সাউন্ড, অ্যাকাউস্টিক গিটারের সাউন্ড, সেটাও হুম, খুব একটা সেইভাবে শুনি কমে না। এটা গেছে, কি কমে গেছে? এটা এখন কমে গেছে। গানের যে প্রিলিউড ইন্টারলিউড আমাকে একেবারেই আকৃষ্ট করে না এখনকার গানের, আমি বলছি। আপনাকে কেন, কাউকেই করে না। আর মানে এখনকার জেনারেশন, মানে এটা কিসের জন্য হয়েছে জানতে চাইছেন? হ্যাঁ, কেন হয়েছে আমি এটা জানতে চাইছি, কেন মানে হয়েছে মানে, এটা হচ্ছে সব থেকে মেইন জিনিস। এখন ইনস্ট্রুমেন্ট কিছু এমন এসে গেছে, হ্যাঁ ধরুন আমি একটা, যদি গিটার বাজিয়ে গান গাই, হ্যাঁ একটা ছোট স্পিকারে শুনলে যেরকম মনে হবে, বড় স্পিকার শুনলে অনেক বেশি সাউন্ড বা হ্যাঁ কোয়ালিটি। তখন কি হয় যে অনেক সময় হয় কি, অ্যারেঞ্জমেন্টে কিবোর্ডে অনেক কিছু চলে এসেছে, কম্পিউটার এসে যাওয়াতে অনেক কিছু একা একা বসে করা যায়। মানে সেই সাউন্ড গুলোকে ইমিটেট করতে পারে, নকল করে। হ্যাঁ, নকল করা সাউন্ড এখন সব চলে এসেছে, হ্যাঁ। যেগুলো অনেক সময় বাজানো সম্ভব হয়ে ওঠে না অনেকের। হুম। সেইগুলো ওগুলোকে বলে লুপ করে, কিবোর্ডের মধ্যে বলুন বা কম্পিউটারের মধ্যে সব থাকে। হ্যাঁ এবার যেগুলো ধরুন আমি বাজাচ্ছি, আমি বাজাতে পারবো না, আমার হাতে আসবে না, একজন টপ লেভেলের গিটারিস্ট বাজিয়েছে, কি টপ লেভেল কিবোর্ড প্লেয়ার বাজিয়েছে, হ্যাঁ টপ লেভেলের ফ্লুট প্লেয়ার বাজিয়েছে, ভায়োলিনিস্ট বাজিয়েছে, সেইগুলো রেকর্ড করে হ্যাঁ। এর মধ্যে দেওয়া রয়েছে, সেইটা আচ্ছা আমি পুট করে দিলাম এর মধ্যে। আচ্ছা, কিন্তু একটা কথা বলুন, তাই যদি হয় তাহলে তো কোয়ালিটি আরো বাড়া উচিত, কারণ আমি শ্রেষ্ঠ জিনিসটা পাচ্ছি, এবং সেটাকে আমি যদি। হ্যাঁ, এইবার শ্রেষ্ঠ জিনিসটা যেটা ম্যানুয়ালি হয়, হ্যাঁ, যেটা ম্যানুয়ালি হয় সেটা ওই রেকর্ডেডটা হতে পারে না। হতে পার এক্স্যাক্টলি, মানে আমি যখন কানে শুনছি আমার মনে হচ্ছে আমি একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট শুনছি, যেখানে কোনো হ্যাঁ, মানুষের হাতের কোনো হ্যাঁ, স্পর্শ নেই তার মধ্যে। হ্যাঁ, সেটা হবে না, সেটা ওই ইলেকট্রনিক জিনিসের মধ্যে কোনোদিনই আসতে পারে না। হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনিক জিনিসের কেননা মধ্যে। আমি যখন, যে মানুষ একটা মিউজিক, যদি আমি একটা গানের মধ্যে অনেক কিছু রয়েছে, মানে তবলা, ঢোল, কঙ্গো, হ্যাঁ ড্রামস, তারপরে ভায়োলিন, ফ্লুট, সবকিছু আমি একা একা তৈরি করছি। আমার একদম। মাথাটা এইটুকুনি, হ্যাঁ এই মাথার বুদ্ধি যতটুকু, আমি যতটুকু জানি সেই ততটুকু দিয়েই সব পুরো গানটা তৈরি করলাম। হ্যাঁ। আর এইটা আগে হতো কি, 50 জন, 10 জন, 50 জন 20 জন, তিরিশ বসে, জন, হ্যাঁ। 100 জন, যতজন মিউজিশিয়ান থাকে, হ্যাঁ, প্রত্যেকের ফিল আলাদা হয়। প্রত্যেকে এবং সবাই মিলে একসাথে বসেই, আমি একটা একসাথে, হ্যাঁ, সুপর্ণকান্তি ঘোষের একটা ইন্টারভিউ হ্যাঁ, শুনছিলাম, যে নচিকেতা ঘোষের ঘরে কতজন বসে পরপর রিহার্সেল হতো, হ্যাঁ, এবং ওই, মিউজিশিয়ানরা কত কিছু হ্যাঁ, সাজেস্ট করতো, আর ডি বর্মনের কত কারেক্ট, সুর তো মিউজিক হ্যাঁ, এরই করে তো। আরডি, হ্যাঁ, আরডি বর্মনের সঙ্গে যারা বাজাতো রেগুলারলি, যেমন সুনীল কৌশিক, রমেশ হ্যাঁ আইয়ার, এদের সঙ্গে আমার খুব, মানে রমেশ আইয়ার তো এখন নেই, সুনীল কৌশিকের সঙ্গে এখনো আমার সঙ্গে রেগুলার কথা হয়। হ্যাঁ বা আমার ছেলে যেখানে থাকে বম্বেতে, ওই একই জায়গায় উনি থাকেন, ওনার হ্যাঁ স্টুডিও। তো আমার ছেলেকেও ভীষণ ভালোবাসে, হ্যাঁ আমাকেও ভীষণ বন্ধুর মতন মানে, হ্যাঁ কিন্তু আমি দাদা বলি। তো মাঝে মধ্যে জিজ্ঞেস করি আমার, দেখবেন উনি না, সুনীল কৌশিক বলে যার কথা বলছি, উনি আরডি বর্মনের সঙ্গে প্রচুর গানে বাজিয়েছেন, হুম 12 স্ট্রিং বিশেষ করে উনিই বাজিয়েছেন ম্যাক্সিমাম। হুম। তো খুব নাম, উনি নীলে নীলে আম্বার গানটা শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। নীলে নীলে আম্বার হ্যাঁ গানটা হ্যাঁ হ্যাঁ উনারই বাজানো। হ্যাঁ। তো আমার আচ্ছা ইউটিউব চ্যানেলে উনাকে নিয়ে ইন্টারভিউ আছে। আচ্ছা আচ্ছা। তো এইসব গল্পগুলো হতো যে আরডি বর্মন যে সবকিছু তৈরি করে দিচ্ছে তা কিন্তু না। না 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 না, একেবারেই না, ऐसे না মুঝে মিউজিশিয়ানরা, তুম হ্যাঁ, দেখো, এটা তো ऐसे গিটারিস্টের, ना मुझे, এটা হ্যাঁ, গিটারিস্টের সাজেস্ট করা, হ্যাঁ, গিটারিস্টের। তো তুমি কিছু বাজাও তো দেখি কিরকম হয়, তুমি কিছু হ্যাঁ বাজাও তো। আচ্ছা, এটাকে আমি যখন এখানে রেকর্ডিং বাজিয়েছিলাম, তো একটা গান নিয়ে, ওর নাম কি, সেন, কি আমাদের, দাঁড়ান, শ্রাবণী সেন, তার দিদি ইন্দ্রাণী সেন, ইন্দ্রাণী সেন, হ্যাঁ। ইন্দ্রাণীদির গান রেকর্ডিং এ আরডিওন এসেছিলেন। আচ্ছা উনি অনেকগুলো গান হয়েছিল, তার মধ্যে একটা গান নিয়ে উনি পড়েছিলেন আর কি। আচ্ছা ও ধীরে ধীরে দিন গোনা চিং চিং চিং, এরকম টাইপের একটা গান ছিল। আচ্ছা তো আমরা রিহার্সাল করছিলাম, উনি বললাম না এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, এরকম করতে করতে বললো ছাড়ো, এরকম তো তুমি ছাড়ো, শুধু গিটারের উপরে মেনলি আমরা ই করি।
আচ্ছা। তো আমি, আমাকে বলছিল তুমি একটা এই গানের সঙ্গে কিরকম রিদম বাজাবে। হ্যাঁ। তো আমি একরকম বাজালাম। বলছে না আর কি হতে পারে, আমাকে জিজ্ঞেস করলো। এরকম করতে করতে প্রায় 10 রকম রিদম বাজালাম। আচ্ছা। তো করতে করতে ওনার একটা পছন্দ হলো, তখন বললো আমার সঙ্গে আমার এক বন্ধু বাজাতো বেনু চ্যাটার্জি, আচ্ছা। আপনি হয়তো চিনবেন। না, না, তো না। ও বেনু চ্যাটার্জি, তো আচ্ছা। আমরা দুজন গিটার বাজালাম, আমরা দুই বন্ধু আর কি। হ্যাঁ। তো উনি দুজনকে দু রকম ভাগ করে বললেন, তুমি আচ্ছা তুমি এটা বাজাও, তুমি এটা বাজাও। আচ্ছা। এই যে আমরা আমি এতগুলো রিদম তৈরি করলাম, গিটারে বাজালাম প্যাটার্ন। হ্যাঁ। তো উনি তার মধ্যে থেকে একটা বেছে বললেন, আচ্ছা তুমি এটা বাজাও, তুমি হাফটা এরকম বাজাও, তাহলে হুম। খুব ভালো লাগে। এবং সেইটাই হলো। তো আচ্ছা। উনি নিজে ঠিক সব করছেন না, হয়তো কেউ হ্যাঁ। বাজাচ্ছে, তাকে বললো তুমি আর কি কি করতে পারো দেখি, হ্যাঁ। আরেকটু কি করতে পারো। এই যে হ্যাঁ। আমাদের মাথা দিয়ে বেরোচ্ছে যেটা, হুম। উনার মাথা দিয়ে হয়তো সেটা বেরোতো না সেই না, মুহূর্তে। বুঝতে উনি পারি দেখলেন, একেবারেই, একদম হ্যাঁ। একদম। কতজন তো তাকে ফিট করছে একটা সিস্টেমে। হ্যাঁ, আচ্ছা তুমি রিদম কেউ বাজাচ্ছে, হয়তো বাবুয়াদা ছিল, যে হ্যাঁ। তুমি বাজাতে রিদমটা কিরকম, তুমি এই গানটার সঙ্গে কিরকম বাজাচ্ছো দেখি বাজাও। সে হ্যাঁ। একরকম বাজালো, বলো আচ্ছা এটাকে একটু ঘুরিয়ে দাও তো, একটু অন্যরকম করো। এরকম করে করে তবেই তো তৈরি হয়, তবেই জিনিসটা গানের হ্যাঁ। সাথে ম্যাচ হয়। মানে তা এখন কি নাহলে আপনি বলছেন সিস্টেমটা একেবারে, মানে আমি তো একেবারেই মিউজিক জগতের নই, মানে এখন কি একদম একজন করে, মানে ধরুন আমি আমার অনুপম রায়ের গান একদম ভাল লাগে না, মানে একদম ওই একজনই মিউজিক করে। আচ্ছা। হ্যাঁ। হুম। না, এইবার এখনকার ধরুন গায়ক যারা রয়েছে, আমি বলছি অনুপম রায়ের কিন্তু মানে তখনকার দিনে হলে থাকারই কথা নয় ইন্ডাস্ট্রিতে, এত খারাপ গলা, এত মানে মানে এইটা হচ্ছে কম্পোজিশন। আরেকটা, আরেকটা ব্যাপার হয় কি, একসাথে অনেক মিউজিশিয়ানদের না অনেক টাকা খরচা হতো। হ্যাঁ। এবার একজনকে, মনে করুন আমি একজনকে একটা মিউজিক তৈরি করার জন্য টোটাল গানের আমি 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা দিয়ে দিলাম, সে পুরো গানটা তৈরি করে দিয়ে দিল। হুম। এবার এইটাই যদি 10টা মিউজিশিয়ান নিয়ে করা হতো তাহলে অনেক বেশি খরচা হতো। হ্যাঁ। এবার যখন ওই মিউজিকটা করছে, যখন বড় স্পিকারে বাজছে শুনছে, তখন মনে হচ্ছে ওফ কি সুন্দর লাগছে। হ্যাঁ। হুম। তো এটা কিছুটা সাউন্ডেরও কাজ আছে, হ্যাঁ। মানে সেটা কিছুটা এখন তো ইনস্ট্যান্ট এক চান্সে শুনছে। আর তখনকার দিনে এক একটা পিস তৈরি হতো, একটু একটু করে বাজিয়ে বাজিয়ে একটু একটু শুনে করে দেখা হতো। হ্যাঁ, এখন সেসব নেই, সে একা একাই তৈরি করছে, একা একাই সবকিছু করছে। একা একাই তৈরি করছে, তার ফলে মানে হুম। এখনকার তার মানে এই বেঙ্গল কারেন্ট যে ইন্ডাস্ট্রি বাংলা, ধরুন যারা কাজ করছে ইন্দ্রদীপ দাশগুপ্ত বা এদের সাথে কি হুম। আপনি কাজ করেন, অনুপম না, রায় বা ইন্দ্রদীপের সঙ্গে আমি কোনোদিনও করিনি, তবে জানাশোনা আছে। আমি বুদ্ধদেব গাঙ্গুলি, আচ্ছা। দুর্বাদল চ্যাটার্জি, আচ্ছা। তারপরে আরো অনেকে, স্বপন সেন ছিল, আরো হ্যাঁ। অনেকেই। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমি মেন যাদের কথা বললাম, হেমন্ত মুখার্জি, মান্না দে বা সলিল চৌধুরী, বুদ্ধদেব গাঙ্গুলি, এরা অন্য লেভেলের। হ্যাঁ, আমি সে তো। একটু সেই সময় কাজ করতাম। হ্যাঁ। এখন তো অনেকে আছে, বলে লাভ নেই। হ্যাঁ। হুম। হুম। আপনি কোথায় থাকেন বললেন? আমি তো বলিনি, আপনি জিজ্ঞাসা করেন, আমি দক্ষিণ চব্বিশ পরগনা। আপনি বজবজ নাম শুনেছেন? বজবজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শিয়ালদা বজবজ। হ্যাঁ। 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 সাউথ সাউথে। হ্যাঁ। হুম। যাক, না, আমি ওই ভালো হেমন্ত লাগলো। বাবুর সাথে আপনার ওই এটা দেখি আমি হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই আপনাকে যা বললাম ব্যাস। হ্যাঁ। আর তখনও খুবই অসুস্থ উনি যখন ঢাকায় খুবই গেছেন আপনার অসুস্থ হয়ে সাথে। গেছিল, হ্যাঁ হ্যাঁ। তাও হ্যাঁ। তো ঠিক ছিল, তাও করেছে। একটা প্রোগ্রাম করতে উনাকে দৌড় করিয়েছে, এইদিকে এইটা করতে হবে, ওটা ওই প্রোগ্রামটা করতে হবে। এক এক দিনে দুটো তিনটে প্রোগ্রাম হয়ে গেছে। হ্যাঁ। একদিনে দুটো তিনটে। প্রচুর খেটেছেন। হুম। তারপরে এসে আরেকটু অসুস্থ হয়ে গেলেন, হ্যাঁ, যা তারপরে হয়। তো চলে গেলেন উনি 26শে সেপ্টেম্বর। হুম হ্যাঁ। হুম। যাক, আমি সুমনেরও খুব ভক্ত আর কি, কবি সুমন। হ্যাঁ, হুম হুম। সুমনদা খুব ভালো, ভালো ছিলেন, স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন। হ্যাঁ, একদম সোজা কথা সোজা হুম, ভাবে সোজা বলে কথা। দিতেন। ভীষণ সাহসীও ছিলেন সেই সময় তো। ওরে বাবা, এখনো হয়তো সাহসী আছেন। আমার সঙ্গে আর যোগাযোগ হয় না, অনেক বছর আগে। না, তবে সুমনের একটা জিনিস ছিল, উনি মানে ওনার যে পরিবেশনাটা, স্টেজ একক পরিবেশনা, মানে সব হ্যাঁ। নিজে করছে, গিটার, মাউথ অর্গান, হুম সিনথেসাইজার, এটা একটা হুম। মানে দেখার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি নিজে নিজেই সব করতেন তো, ট্যালেন্টেড ছিলেন আর কি। হ্যাঁ, উনি সলিল চৌধুরীর সাথে খুব ইয়ে ছিল যোগাযোগ। হ্যাঁ, শিক্ষিত খুব, শিক্ষিত, হ্যাঁ। ভীষণ শিক্ষিত।